আমি যে প্রশ্নপত্রটা পেয়েছি তার 2 নম্বর দাগেই প্রশ্ন ছিল, মানে অঙ্ক ছিল। কি বলছে যে তোমাদের 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি এর টাকা কত। দেখো এই ধরনের প্রশ্নকে তুমি অপশান টেস্ট মেথডেও করতে পারো, খুব তাড়াতাড়ি হয়। যদি তোমার অপশান টেস্ট করতে প্রবলেম না হয়, হাতে কড়ি গুনে গুনে যদি ভাগ বিয়োগ না করো, তাহলে তোমার অপশান টেস্ট মেথড ইজ দ্য বেস্ট মেথড। কিন্তু তুমি যদি নর্মাল মেথডে যাও তাও তোমার তাড়াতাড়ি হবে। কে আমরা এ ধরে নিচ্ছি, কোনো একটাকে স্ট্যান্ড বাই ধরে নিতে হয়, একে আমরা এ ধরে নিচ্ছি, ঠিক আছে, এ মানে এ, ঠিক আছে। আর বি মানে কত হবে, দেখো বি বলছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, ঠিক আছে। তার মানে বি সমান সমান হবে এ মাইনাস 40, ঠিক আছে। আচ্ছা, সি এর ক্ষেত্রে কী হবে, সি বলেছে এর থেকে 30 টাকা বেশি পায়, তো প্লাস 30, এই আমাদের হবে, ঠিক আছে, এই আমাদের হবে। এবার এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তুমি অ্যান্সার পেয়ে যাবে। এর টাকা তো এ, বি এর টাকা কত এ মাইনাস 40, ঠিক আছে। আর সি এর টাকা কত হবে এ প্লাস 30, ইকুয়াল টু আমাদের কী হবে 710 টাকা হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3a ইকুয়াল টু 720, তার মানে এ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 240, ঠিক আছে। তোমাকে বলেছে সি এর টাকা কত, দেখো সি এর টাকা এর থেকে 30 টাকা বেশি, তাহলে এ যদি 240 টাকা পায় তাহলে সি এর টাকা কত হবে, তার থেকে 30 টাকা বেশি হবে। দ্যাট মিনস 270 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এত ইজিলি এটাকে উত্তর করা যায়, ঠিক আছে। আর অপশান টেস্ট মেথডও আছে, তবে কি এখানে একটা গন্ডগোল হচ্ছে যে অপশানটা ঠিক সেটা তোমাকে লাস্টে আছে, সুতরাং তোমাকে অনেকগুলো অপশান টেস্ট করে করে আসতে হবে। আর এই মেথডে করলে তুমি মুখে মুখে করে ফেলতে পারো, 10 সেকেন্ডের প্রশ্ন এটা। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন, এটা পরের প্রশ্ন, কিছু বলেনি এখানে, জাস্ট সিম্পল একটা প্রশ্ন। 6টি সংখ্যার গড় হচ্ছে 17, তবে সংখ্যাগুলো যোগফল কত। কী করবো আমরা, 6 × 17 করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো, কত হবে 102, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, কোনো টাকা তার 1% বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, মূল টাকার পরিমাণ কত। ঠিক আছে, কোনো একটা টাকা আছে, সেই টাকাটা কী হচ্ছে তার 1% বৃদ্ধি পেলে সেটা 40 টাকায় পরিণত হয়। ঠিক আছে, দেখো 1/7 ভগ্নাংশকে খেয়াল করো, 1/7 ভগ্নাংশ, 1/7 মানে কি 7 টাকায় 1 টাকা বাড়ছে, তবে সেটা 40-এ পরিণত হচ্ছে। 7 টাকায় 1 টাকা বাড়লে সেটা কত হয়ে দাঁড়ায়, সেটা 8 হয়ে দাঁড়ায়। এই 8-এর ভ্যালু হচ্ছে 40। তোমাকে মূল টাকার পরিমাণ জিজ্ঞেস করে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 5, আর 7-এর ভ্যালু কত হবে, 7-এর ভ্যালু হবে 35। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এক লম্বায় মুখে মুখে অ্যান্সার করা যায়। এবার অনেকে বলবে স্যার এইভাবে না করে আমাদের একটু ভগ্নাংশ টগ্নাংশ দিয়ে দেখিয়ে দিন। ওকে, এক্স ধরে করি, চলো। মূল টাকা ধরে নাও এক্স, তার সঙ্গে যদি এক্সের 1/7 অংশ তুমি যোগ করো, তবেই সেই টাকাটা কী হয়ে দাঁড়াচ্ছে, সেই টাকাটা 40 হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7x + x মানে 8x, 8x/7 ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 40। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাচ্ছি 5 × 7। ঠিক আছে, সো অ্যান্সার কত হবে আমাদের 35 হবে কারেক্ট অ্যান্সার। তো এইভাবেও তুমি করতে পারো। মূল টাকাটাকে এক্স টাকা ধরে নাও, এক্স টাকা থেকে এক্সের ওপরে এক্সের 1/7 অংশ বাড়ানো হচ্ছে, ওই জন্য আমি x × 1/7কে কী করে দিচ্ছি, এক্সের সঙ্গে যোগ করে দিয়েছি, করলে যে টাকাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 40। ক্লিয়ার হলো? এভাবেও করতে পারো, বা তুমি ফ্র্যাকশন ধরেও করতে পারো। দেখো এখানে আমি কতটা পারছি তা কিন্তু দেখাচ্ছি না, আমি তোমাদের চেষ্টা করছি এটা বোঝানোর জন্য যে মাল্টিপল টাইপস অফ মেথড আছে, যে মেথডে তুমি করো না কেন তোমার সেই মেথডে দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, অনেক সময় অনেকে ট্র্যাডিশনাল মেথডে করেও কিন্তু খুব দ্রুত অ্যান্সার করে দেয় শর্টকাট মেথডের থেকে। ঠিক আছে, কারণ সেই মেথড সে এতটাই দক্ষ, সো দক্ষতা প্রয়োজন মেথড যাই হোক না কেন। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় দেখি কোথায় পরে অঙ্ক আছে। চলো, আচ্ছা পরের প্রশ্ন, এটা আমার মনে হয় রিজনিংয়ের প্রশ্ন, বাট চলো তবু। রবির জন্মদিন হলো বুধবার, ওকে, ম্যাথ ইনভলভ আছে এতে। আচ্ছা, তো তোমাকে বলেছে গোপালের জন্মদিন যদি ওই রবির যেদিন জন্মদিন তার 50 দিন পরে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে গোপালের জন্মদিন কবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা কি করব, দেখো 50 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা ভাগশেষ কত পাচ্ছি, ভাগশেষ আমরা পাচ্ছি 1, তাই না, আমরা ভাগশেষ কত পাচ্ছি 1। তো একটা কাজ করে এই বুধের সঙ্গে ভাগশেষটাকে যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। কত অ্যান্সার হবে, বুধের সঙ্গে ভাগশেষ 1 যোগ করলে আমরা উত্তর পাচ্ছি বৃহস্পতিবার। অ্যান্সার আমাদের কী হবে এখানে, বৃহস্পতিবার উইথ কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু মুশকিল হচ্ছে এই প্রশ্নটা না একটু আমি বলবো এক্স্যাক্ট ভাষা ল্যাঙ্গুয়েজটা একটু অসুবিধাজনক, কারণ এখানে বলেছে 50 দিন পর, অর্থাৎ বুধকে যদি তুমি ধরে 50তম দিন গোনো তাহলে তুমি বৃহস্পতিবারই পাবে, কিন্তু 50তম দিনের পরের দিন যদি বলা হয় তাহলে কিন্তু অ্যান্সার শুক্রবার হয়ে যাবে, বৃহস্পতি শুক্র হবে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এখানে বুধবারই অ্যান্সার হওয়া উচিত, কারণ এইভাবেই উত্তরটাকে ফ্রেম করা হয়। বুধবার, তার সঙ্গে আচ্ছা 7 দিয়ে কেন ভাগ করা হয়, কারণ তুমি জানো ধরো আজকে বুধবার, আজকের আবার 7 দিন পরে কিন্তু আবার বুধবারই হবে।
ঠিক আছে, দেখো বুধের পরে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। কদিন হচ্ছে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7তম দিন, মানে এই বুধবারের পরে 7ম দিন বুধবার। এই যে বুধবার বেরোলো, এই বুধবারের আবার 7 দিন পরে আবার বুধবার বেরোবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখে নেই কতগুলো 7-এর মাল্টিপিল আছে। আমরা দেখতে পাচ্ছি 7 × 7 করলে আমাদের 49 আসছে, অর্থাৎ 49 আসছে। তো 49th যে ডে হবে, 49th ডে হবে, সেটা কিন্তু বুধবারই হবে। সেটা কী হবে? সেটা কিন্তু আমাদের বুধবারই হবে। এখানে বলেছে 50তম দিন, তো বুধবারের সঙ্গে একদিন যোগ করে দাও, বুধবারের সঙ্গে একদিন কী করে তুমি জাস্ট যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে সেটা? বৃহস্পতিবার কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে থিওরি, এই জন্য 7 দিন আমাদের অ্যাড করা হয়। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট, পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, একটি বিড়ালের 5 লাফ দিতে যে সময় লাগে একটি কুকুরের 4 লাফ দেয় সেই সময়। তার মানে কি? ধরো বিড়াল লিখছি, একটু ভালো করে বুঝিয়ে দিই, এই ধরনের প্রশ্ন অনেকের প্রবলেম হয়। বিড়াল 1 ঘন্টায়, সাপোজ ধরো বিড়াল 1 ঘন্টায় 5 লাফ দেয়, সেখানে কুকুর 1 ঘন্টায় 4 লাফ দেয়। ঠিক আছে, এই প্রথম যে লাইনটা, এই যে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ দেয়, তার মানে তো তাই দাঁড়ায়, যদি আমি ধরে নিচ্ছি যদি একটা বিড়াল 1 ঘন্টায় 5 লাফ দিতে যদি একটা বিড়ালের 1 ঘন্টা সময় লাগে, তো ওই 1 ঘন্টায় কুকুর কত লাফ দেবে? 4টে লাফ দেবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নে কী করতে হয়? হয় পুরোটাকে বিড়ালে কনভার্ট করতে হয়, অথবা পুরোটাকে কুকুরে কনভার্ট করতে হয়। এবার পরের লাইনটা পড়ো, বলেছে কুকুরের 3টে লাফ বিড়ালের 4টে লাফের সমান। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কী বলেছে? কুকুরের, একটু লিখে বলছি, তাকে এটা মুখে মুখে করা অঙ্ক, বাট লিখে কেন বলছি, অনেকের অসুবিধা হয়, যাতে নেক্সট বার বললে অসুবিধা না হয়, ছেড়ে না আসতে হয়। কুকুরের 3টে লাফ, ঠিক আছে, কুকুরের 3টে লাফ ইকুয়াল টু বিড়ালের, ঠিক আছে, বিড়ালের কটা লাফ? 4টে লাফ, বিড়ালের 4টে লাফ। ঠিক আছে, কুকুরের 3টে লাফ ইকুয়াল টু বিড়ালের 4টে লাফ। তাহলে তুমি বলো কুকুরের 1টা লাফ ইকুয়াল টু বিড়ালের কটা লাফ? কুকুরের 1 লাফ ইকুয়াল টু বিড়ালের 4-এর 3টে লাফ। আর আমরা দেখতে পাচ্ছি কুকুর 1 ঘন্টায় 4টে লাফ দেয়, তো কুকুরের 4টে লাফ ইকুয়াল টু বিড়ালের কটা লাফ? আমরা দেখতে পাচ্ছি 16-র 3টে লাফ। ঠিক আছে, 16-র 3টে লাফ। তার মানে এই জায়গায় এবার এখানে ফিরে আসো, বিড়াল 1 ঘন্টায় 5টা লাফ দেয়, আর কুকুর যদি 1 ঘন্টায় লাফ দেয় তো 4টে লাফ দেয়, কিন্তু সেটা বিড়ালের সাপেক্ষে 16-র 3টে লাফের সমান হবে। আমার কথা বোঝা যাচ্ছে? সেটা বিড়ালের সাপেক্ষে কী হবে? 16-র 3টে লাফের সমান হবে। এই পয়েন্টটা বুঝলে কিনা বলো? বিড়াল 1 ঘন্টায় 5 লাফ দেয়, বিড়াল থাকলো, কুকুরকে আমরা বিড়ালে কনভার্ট করলাম, কুকুর তো 4টে লাফ দেয়, কিন্তু যদি বিড়ালের সাপেক্ষে দেখি তাহলে ও 16-র 3টে লাফ দেয়। এবার 1 ঘন্টায়, এবার দেখো স্পিড বলেছে, স্পিড বলতে আমরা কী বুঝি? নর্মাল অঙ্কে কী থাকে? 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাচ্ছে তাকে তো আমরা স্পিড বুঝি। এবার 1 ঘন্টা নাও হতে পারে, একক টাইমে, একক সময়ে, দুজনেই সমান সময়ে কতটা দূরত্ব যাচ্ছে। আমি এখানে 1 ঘন্টা ধরেছি কারণ তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ওকে, তো আমরা 1 ঘন্টা ধরেই যদি এগোলে অঙ্কটা ভুল হবে না, কারেক্টই হবে। ঠিক আছে, তো 1 ঘন্টায় বিড়াল যেখানে 5টা লাফ দেয়, কুকুর সেখানে 16-র 3টে লাফ দেয়। তোমাকে বলেছে তাদের দুটি রেশিও করতে, তো 1 ঘন্টায় এই দিচ্ছে 5টা লাফ, এই 1 ঘন্টা দিচ্ছে 16-র 3টে লাফ, দুটোর মধ্যে কী করো? রেশিও করে ফেলো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো অ্যান্সার বার করা যাক। 5 হচ্ছে বিড়ালের তরফ থেকে, সেখানে কুকুর দিচ্ছে 16-র 3টে লাফ। ঠিক আছে, দুটোর মধ্যে রেশিও করতে হবে, কত হবে? 15:16। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমিয়ে দেওয়া হয়, ডিক্রিজ করা হয়, তবে তার পার্শ্বতল মানে সারফেস এরিয়া কত শতাংশ কমবে? ঠিক আছে, দেখো এখানে পার্শ্বতলের কথা বলেছে, মানে সারফেস এরিয়ার কথা বলেছে। আর সারফেস এরিয়া মানে হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার হয়। ঠিক আছে, তো ধরে নাও আমাদের দুটো ডাইমেনশন লাগবে, একটা 10, আর সেইটা আমাদের কত হচ্ছে? 9 আর 9 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের 100, আর এখানে ইন্টু করলে আমাদের কত হচ্ছে? 81। তো 100 থেকে 81 হচ্ছে, কমছে কত? 19। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 19% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। যারা জানে তারা এই পদ্ধতিতেই করবে। বা কী করে হলো বলেছি, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই আমাদের দরকার, আমাদের উচ্চতা নেওয়ার দরকার নেই, কারণ সারফেস এরিয়া হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার হয়। সারফেস এরিয়া ইজ নট এ 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি। ঠিক আছে, 2 ডাইমেনশনাল কোয়ান্টিটি কাদের বলা? যাদের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তো আগে দৈর্ঘ্য ধরে নাও 10 ছিল, প্রস্থ ছিল 10, কারণ ঘনক বলেছে, তো ঘনকের মানে কি বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয়, আর বর্গক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, ওই জন্য 10 আর 10 ধরতে পারি। সেইটা 9 আর 9 হয়ে গেছে। 9 আর 9 কী করে হয়েছে? দেখো 10 থেকে 10% যদি আমরা ডিক্রিজ করি তাহলে সেটা 9 গিয়ে দাঁড়াবে। এই 10 থেকে যদি আমরা 10% ডিক্রিজ করি তাহলে সেটা 9 গিয়ে দাঁড়াবে। মানে এখন দৈর্ঘ্য হয়ে গেছে 9, প্রস্থ হয়ে গেছে 9। ঠিক আছে, তো এদিকেও তুমি ইন্টু করো, এদিকেও তুমি ইন্টু করো, এখানে পাচ্ছে 100,
মানে স্কোয়ার একক, এখানে তুমি পাচ্ছি 81 স্কোয়ার একক, তাহলে কমেছে কত? 19 কমেছে। এবার আমরা যেহেতু এখানে 100-এই মাপছি, তো 19% বলে আমরা এখানে এটাকে ডিক্লেয়ার করতে পারি। তো অ্যান্সার আমাদের কত হবে? 19% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বেসিক মেথড। এই পদ্ধতি তুমি ইজিলি তুমি করতে পারবে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাব। পরের প্রশ্ন বলেছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো কোনো একটা টাকা আছে, ঠিক আছে, সাপোজ ধরো এখানে কোনো একটা টাকা আছে, ধরো পি টাকা আছে, সেইটা 3 গুণ হচ্ছে মানে 2p হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত পড়ছে? 2p পড়ছে, সরি 3p হয়ে যাচ্ছে, সুদ কত পড়ছে? 2p হচ্ছে। আর বলছে ওই টাকাটাই যখন 2p হবে, 2p হচ্ছে মানে এখানে সুদ কত পড়ছে? p পড়ছে। ঠিক আছে, তাহলে দেখো 2p হতে 20 বছর টাইম লাগছে, তাহলে p হতে কত বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 10। দেখে অ্যান্সার বেরিয়ে গেল। আবারও বলে দিচ্ছি, ভালো করে বোঝো। এই ধরনের প্রশ্নগুলো কী হয়? মুখোমুখি করতে পারো। ঠিক আছে, অঙ্ক থেকে টাইম বাঁচিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতে হয়। এই ধরনের প্রশ্ন ভেরি ইজি প্রশ্ন। আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনবে। তুমি দেখতে পাচ্ছ এখানে বলছে কোনো একটা আসল আছে যেটা সরল সুদে, তার মানে আসলটা প্রথমেও যা আছে, সরি, আসলটা প্রথমেও যা আছে পরেও আমার তাই আছে, ওই আসল বলেছে। প্রথমে আসল সেম, পরেও আসল সেম। সরল সুদ বলেছে, আরও মানে সোজা ব্যাপার। তো সিম্পল ইন্টারেস্টে 20 বছরে আমার 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে ছিল ধরো টাকাটা পি টাকা, সেটা 3p হয়ে যাচ্ছে, 3 গুণ মানে 3p হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে ইন্টারেস্ট কত পাচ্ছ? সুদ কত পাচ্ছ? 2p পাচ্ছ। পি থেকে 3p হচ্ছে, সুদ 2p চাপছে, ব্যাংক তোমাকে 2p সুদ দিচ্ছে। সেটা কত বছরে সম্ভব হচ্ছে? 20 বছরে। আর পরের বার বলছে ওই আসল যদি একই সুদের হারে দ্বিগুণ হয়, তাহলে পি থেকে 2p হবে, তার মানে তোমাকে সুদ কত দিচ্ছে? পি সুদ দিচ্ছে, p প্লাস p 2p হয়ে যাচ্ছে। 2p হতে যদি 20 বছর সময় লাগে, তাহলে p হতে কত বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। কারেক্ট অ্যান্সার ইজ দিস। ঠিক আছে, এত ইজিলি কিন্তু অঙ্কটাকে করা যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের প্রতিদিনের খরচ 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ কী হয়? 1 টাকা করে কমে যায়, ডিক্রিজ। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? দেখো কীভাবে করবো অঙ্কটাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে স্টুডেন্ট সংখ্যা ছিল কত? আমাদের 35। ঠিক আছে, ধরে নিচ্ছি তাদের পার হেড খরচ ছিল x টাকা। x ধরে করলে এটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে তাদের টোটাল ডেইলি এক্সপেন্ডিচার কী ছিল? প্রত্যেকের x টাকা করে খরচ হলে যদি 35 জন থাকে, তাহলে 35x টাকা ছিল। সেই স্টুডেন্ট এখন বেড়ে দেখতে পাচ্ছি 42 জন হয়ে গেছে, কারণ তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 7 জন বেড়েছে বলা আছে। আগে 35 প্লাস 7, তাহলে কত হয়েছে? এখন 42 জন হয়ে গেছে। তো তাদের পার হেড খরচ দেখো বলেছে 1 টাকা করে কমে গেছে, মানে আগে ছিল x টাকা, এখন x মাইনাস 1 হয়ে গেছে, 1 টাকা করে কমে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ডেলি খরচ কত হচ্ছে? 42x মাইনাস 42, এই আমাদের হচ্ছে। এবার প্রশ্নে বলছে যে এই যে দুটো আছে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 42 টাকা, এবং সেটা বেড়েছে, ইনক্রিজ হয়েছে, 42 বেড়ে গেছে। এই দেখো বলেছে যে তাহলে হোস্টেলের মেসের খরচ 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যায়। এই যে কমিয়ে দিয়েছে মাথাপিছু খরচ পার হেড, পিএইচ মানে পার হেড খরচ, আর এটা টোটাল ডেলি এক্সপেন্ডিচার। আগে ছিল 35, মাথাপিছু খরচ ছিল x, ডেলি এক্সপেন্ডিচার ছিল 35x। এখন হয়েছে 42 জন, মাথাপিছু খরচ হয়েছে x মাইনাস 1, তাহলে ডেলি এক্সপেন্ডিচার হয়েছে টোটাল 42x মাইনাস 42। এইটা হচ্ছে বেশি আগেরটার থেকে, এইটা বেশি আগেরটার থেকে। কত বেশি? 42 বেশি। তো দেখতে পাচ্ছ 42x মাইনাস 42 মাইনাস 35x ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 42। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7x ইকুয়াল টু 84। তো এক্সের ভ্যালু এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 12। মানে এই যে আমরা এক্স ধরেছিলাম, এই এক্সের ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে গেছে 12। অর্থাৎ 35 ইন্টু 12 করলেই আমরা আগে টোটাল ডেলি, দেখো বলেছে প্রতিদিনের গড় খরচ আগে কত ছিল, সেটা পেয়ে যাবো। কত হবে? 420 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার। ওকে, 420। এবার এই প্রশ্নটাকে আমি লিখে করলাম বলে তোমরা ভাবছো হয়তো বেশি টাইম লাগছে, অ্যাকচুয়ালি নয়, এটাকে 10 সেকেন্ডে সলভ করা যায়, কারণ এর মধ্যে কোনো মানে বড় সড়ো ক্যালকুলেশন নেই। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। মানে একটা প্রশ্ন পুলিশের যে কোনো পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, ভেবেছি এটা নিয়ে তোমাদের একটা ক্লাস দেবো। এখানে বলেছে 9 9 9 1 পূর্ণ 1-এর 7। আমরা কি করবো? এই 9 9 9 এইটাকে কী করবো? 999টাকে কী করবো? আমরা কমন নিয়ে নেবো। এখানে কটা 9 9 আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 9 9 9কে আমরা কমন নিলাম। ঠিক আছে, আর আমরা কি করব? এর সঙ্গে আমরা প্লাস করে দেবো। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 আছে। ঠিক আছে, তোকে যোগ করে দাও, তুমি দেখতে পাবে এখানে 21 পেয়ে যাবে। ওকে, কত হবে এখানে? 21।
21/7 এখানে থাকবে, এটাকে কাটাকুটি করলে পেয়ে যাচ্ছে তুমি 3, তাহলে এত ইন্টু 3। এবার আমরা গুণও করবো না এখানে, আমরা দেখতে পাচ্ছি 6 নং 54 মানে এর ইউনিট ডিজিট হবে 4, আর তার সঙ্গে যদি আমরা 3 করি তাহলে লাস্টে আমাদের 7 থাকবে উত্তরে ইউনিট ডিজিট, একটাতেই আছে মার্কেট, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখো কত ইজিলি কিন্তু সলভ করা যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই অঙ্কটা করানোর আগে একটা ছোট কনসেপ্ট বলে দিই, অনেকে এই অঙ্কটা মাথায় ঢোকে না। দেখো, ধরো সাপোজ তোমার কাছে 2 টাকা আছে, ঠিক আছে, 2 টাকা আছে, আর ধরো তোমার কাছে 2 টাকা আছে তিনটে 2 টাকা আছে, তিনটি, তাহলে তোমার কাছে মোট ক টাকা আছে? টোটাল তোমার কাছে 6 টাকা আছে। এই যে টোটাল রুপিসটা তুমি পেলে কী করে? টোটাল যে রুপিস এটা তুমি পেলে কী করে? তুমি টাকার ভ্যালুর সঙ্গে তুমি টাকার নাম্বারটাকে কী করলে গুণ করে দিলে, তুমি পেয়ে গেলে টোটাল অ্যামাউন্ট। এখানেও আমরা সেমভাবে কাজ করবো। তুমি দেখতে পাচ্ছ এখানে ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা আছে। দেখো, এগুলো পয়সায় দেওয়া থাকলেও টোটালটা টাকাতে আছে, সো এটাকে আমি কী করব? টাকাতে কনভার্ট করব। 50 পয়সা মানে কি আমরা জানি হাফ টাকা, ঠিক আছে। 25 পয়সা মানে কি আমরা জানি 1/4 টাকা, আর 10 পয়সা মানে কি আমরা জানি 1/10 টাকা, ঠিক আছে। এগুলো গেল টাকার ভ্যালু, টাকা গেল এগুলো। আর আমি একটু আগেই দেখলাম টাকার সঙ্গে যদি আমরা ওর নাম্বার কতগুলো আছে সংখ্যা সেটাকে আমরা গুণ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি? টোটাল কত টাকা রয়েছে পেয়ে যাচ্ছি। যেমন এখানে 25 পয়সা রয়েছে 5 একক, 50 পয়সা রয়েছে 5 একক, ওকে, তো 5। আর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 25 পয়সা রয়েছে 8 একক। 8 এককই কেন বলছি? কারণ এগুলো অনুপাতে আছে, তো এক্সাক্ট ভ্যালু নয় এগুলো। আর 10 পয়সা আছে 3টে, তাহলে ইন্টু 3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি গুণ করি এটা পাচ্ছি 5-এর 2, এটা পাচ্ছি 1/4 ইন্টু 8 করলে 2 হয়, আর এখানে আমরা পাচ্ছি 3-এর 10, ঠিক আছে। তার মানে 50 পয়সা দিয়ে তৈরি টাকা আমার কতটা আছে? আমার আছে 5-এর 2 টাকা। সিমিলারলি 25 পয়সা দিয়ে আমার হওয়া টাকা কতগুলো আছে? 2 টাকা আছে। সিমিলারলি 10 পয়সা দিয়ে হওয়া টাকা আমার কতগুলো মানে কত টাকা আছে? 3-এর 10 টাকা আছে। এই টোটালটাকে আমি যোগ করলে আমি কী পাচ্ছি? 144 ইউনিট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 25 আর 20, 45 আর 3 48, 48/10 এত ইউনিটের ভ্যালু হচ্ছে 144, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? আমি দেখতে পাচ্ছি এটা কাটলে হচ্ছে তোমাদের 12 দিয়ে কাটছে 4, আর এখানে থাকছে 12 মানে 30। তো 1 ইউনিটের ভ্যালু আমার কত থাকছে? 30, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু আমার কত থাকছে? 30, ওকে। এবার দেখো আমি একটু এদিকে চলে যাচ্ছি আমাদের, অ্যাকচুয়ালি সর্দিতে ভুগছি। তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30, তাহলে এখানে 50 পয়সার ওপর নজর দিতে বলেছে। তো 50 পয়সা দিয়ে তৈরি টাকা কত ছিল? 5-এর 2 টাকা। তো 1 ইউনিটের ভ্যালু যদি 30 টাকা হয় তাহলে 5-এর 2 ইউনিটের ভ্যালু কত হবে? আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে হচ্ছে 30 ইন্টু মানে তোমাদের কত হচ্ছে? 15 মানে 75 টাকা, ঠিক আছে। ইয়েস অর নো বলো। 1 ইউনিটের ভ্যালু যদি 30 টাকা হয় তাহলে 5-এর 2 ইউনিটের ভ্যালু কত হবে? 30/2 মানে 15, 15 ইন্টু 5 মানে 75 টাকা, ঠিক আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি 50 পয়সা দিয়ে তৈরি 50 পয়সা দিয়ে তৈরি টাকা হচ্ছে 75 টাকা। এবার তুমি বলো 50 পয়সা কতগুলো দিলে 75 টাকা তৈরি হতে পারে, ঠিক আছে। 50 পয়সা দুটো দিলে 1 টাকা তৈরি হয়, তাহলে 50 পয়সা কতগুলো দিলে 75 টাকা তৈরি হতে পারে? 150টি দিলে, ঠিক আছে। তো অ্যান্সার আমার কী হবে? 150টা উইল বি আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, বলেছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং বলেছে বিএসি = 50, তাহলে ওবিসি = কত? দেখো, বিওসি = 100 হবে, আর এই দুটোর ভ্যালু সেম হবে। 100 হলে 80 বেঁচে থাকলো, 80কে দুটো ভাগে ভাগ করে দাও, 40 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাকে 1 লহমে উত্তর চলে এলো। কী করে বললাম বা করলাম? চলো একটু এঁকে দেখানো যাক। ধরো এ হচ্ছে আমাদের একটা পরিবৃত্ত বলতে কি? ত্রিভুজের 3টে কোণাকেই স্পর্শ করবে এবং ত্রিভুজকে আবৃত করে থাকবে, এরকম একটা বৃত্তকে আমরা পরিবৃত্ত বলি, ঠিক আছে। এই হচ্ছে ধরো সাপোজ সেই ত্রিভুজটা, হাতি আমি আঁকলাম ABC, এই হচ্ছে তোমাদের ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে। এবার তোমাদের কি বলছে? তোমাদের বলছে বিএসি মানে এই যে কোণটা আছে এই কোণটার ভ্যালু তোমাদের কত দেওয়া রয়েছে? 50 দেওয়া রয়েছে। এই কোণটার ভ্যালু যদি 50 হয়, আমি একটু স্ট্রেট লাইন ইউজ করি, তাহলে বলো এই কোণটার ভ্যালু কত হবে? দিস অ্যাঙ্গেল, এই কোণটার ভ্যালু কত হবে? ঠিক আছে, একটু কালিও চেঞ্জ করে নিচ্ছি। দেখো এই কোণটার ভ্যালু কত হবে? এই কোণটার ভ্যালু হবে আমাদের 100, এই কোণটার ভ্যালু আমাদের কত হবে? 100 হবে। 100 কেন হবে? কারণ আমরা জানি পরিধিস্থ কোণ, এইটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ, পরিধিত অবস্থায় এইটা হচ্ছে আমাদের পরিধি, বৃত্তের পরিধি কোণটা, এই যে দাগটা দিয়েছি বৃত্ত আঁকার জন্য এটা হচ্ছে বৃত্তের পরিধি। এটা পরিধিত অবস্থাতে পরিধিকে টাচ করে হচ্ছে। পরিধিস্থ কোণ কী হয়? কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তো এটা যদি 50 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কী হবে? ওর দ্বিগুণ হবে,
ঠিক আছে, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, তো এটা যদি 50 হয় তাহলে এর হাফ 50, তার মানে এটা 100 হবে। ঠিক আছে, এটা 100 হলো। আর দেখো এই যে এটা ও কেন্দ্রীয় এখানে বলাই রয়েছে, যে ও পরিবৃত্তের কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র। এবার দেখো ওবি, এই যে ওবি, এই যে ওবি আর এই যে ওসি, ঠিক আছে, ওবি আর ওসি এরা কি, এরা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওবি আর ওসি কী হবে, সেম হবে। যেই ওবি আর ওসি সেম হচ্ছে, জাস্ট এ মিনিট, ইয়েস, যেই ওবি আর ওসি সেম হচ্ছে সেই কি হয়ে যাচ্ছে, ওবিসি আর ওসিবি আমাদের সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে কোণ ও বিসি মানে এই কোণটা, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই কোণটা, মানে কি ও সি বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, তার মানে 2x, আর ওদিকে আমাদের 100, এইটার ভ্যালু আমাদের 180 হচ্ছে। 180 কেন হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে ও বি সি, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তো 2x এর ভ্যালু এখান থেকে আমরা কী পাচ্ছি 80, আর এক্স এর ভ্যালু আমরা এখান থেকে কী পাচ্ছি 40, মানে এই কোণটাও আমাদের 40 ডিগ্রি হবে। সিমিলারলি এই কোণটাও আমাদের কী হবে 40 ডিগ্রি হবে। তো তোমাদের এই কোণটার মান জিজ্ঞেস করছে ও বি সি কত, এই দেখো ও বি সি ভ্যালু কত হবে আমাদের 40 ডিগ্রি। এবার এটাকে মুখে মুখে সলভ করা যায়, যেমনটা আমি করেছিলাম, যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটাকেও কিন্তু মুখে মুখে সলভ করা যায়। ঠিক আছে, যদি একটা কনসেপ্ট জানো। কনসেপ্ট হচ্ছে কি, যখনই তুমি অংশীদারি অঙ্ক করবে তখন তোমাকে মনে রাখতে হবে লভ্যাংশ হচ্ছে সব কিছু হয়। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ অজয় এবং অনিল দুজনে যৌথ ব্যবসার অংশীদার। ঠিক আছে, তারা কি করছে, অজয় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করছে এবং অনিল করছে বাকি মাসের জন্য বিনিয়োগ করছে, কিন্তু কত টাকা বলা নেই। ধরে নিচ্ছি অনিল এক্স টাকা করছে 4 মাসের জন্য। বৎসরান্তে মানে কি বছরের শেষে অনিল যদি লাভের 20% পাবে, এটাই হচ্ছে কি পয়েন্ট। অনিল 20% পাচ্ছে, লাভের 20% মানে কি টোটাল লাভ হচ্ছে 100%। ঠিক আছে, অনিল তার থেকে 20% পাচ্ছে, মানে অজয় তার থেকে, এই যে বলে লিখছি, অজয় তার থেকে 80% পাচ্ছে। দুটোর মধ্যে আমি লভ্যাংশ কত পাচ্ছি, একটা পাচ্ছি আমি 1, একটা পাচ্ছি আমি 4, মানে রেশিও করছি আমি। ঠিক আছে, এই রেশিওটাই সব কিছু। ঠিক আছে, এবার অজয়ের টাকার পরিমাণ হবে 4 ইউনিট, ঠিক আছে, আর অনিলের টাকার পরিমাণ হবে 1 ইউনিট। ক্লিয়ার হয়েছে? এবার অজয় তাহলে কত টাকা করেছে, অজয় 8,000 টাকা করেছে 8 মাসের জন্য, মানে এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 8,000 ইন্টু 8। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, আমরা দেখতে পাচ্ছি তোমার 2,000 ইন্টু 8, কারণ এই 4 দিয়ে, এই যে 4 আছে এই 4 দিয়ে 8কে কাটলে 2,000 ইন্টু 8 হচ্ছে। এটা উত্তর নয় কিন্তু, কারণ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2,000 ইন্টু 8, এটা ওকে, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু 1 ইউনিট এলো কী করে, দেখো 4 ইউনিট এসেছিলো কী করে, মূলধন অ্যাকচুয়ালি তার সঙ্গে তুমি টাইমকে ইন্টু করেছিলে। এই দেখো মূলধন হচ্ছে তোমার এইটা, এমইউ বলে দীর্ঘ বলে লিখছি, আর টাইম হচ্ছে তোমার এইটা, এই দুটোকে ইন্টু করে তোমার 4 ইউনিট এসেছিলো। তেমনই এই 1 ইউনিটে কিন্তু সেমভাবে আসবে। 1 ইউনিট কীভাবে আসবে, মূলধন এবং তার সঙ্গে তোমার কী হবে টাইম ইন্টু করে তোমার আসবে। এবার এটাই যে মূলধন তা কিন্তু নাও হতে পারে, কারণ টোটাল আমার 1 ইউনিট ইকুয়াল টু 16,000 টাকা হয়েছে। এবার 16,000-এর মধ্যে কত মূলধন আর কত মাস সেটা আমাকে দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার 4 মাসের জন্য অনিল লিখেছিল, তো আমি একটা কাজ করছি, 16,000 থেকে যদি 4কে আমি বার করে দেই, তুমি বলো 4-এর সঙ্গে কত গুণ করলে আমার 16,000 হয়, আমি দেখতে পাচ্ছি 4,000 গুণ করলে হয়। তো এই 4,000 হচ্ছে মূলধন আর 4 হচ্ছে তোমার মাস। তো অ্যান্সার আমার কী হবে, এখানে 4,000 টাকা অ্যান্সার হবে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তো এইভাবে তুমি ভেবে ভেবে করতে পারো, মানে উইদাউট এনি ক্যালকুলেশন ওই অঙ্কটাকে করা যায়, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমি আবারও বলে দিচ্ছি, হয়তো মাঝখানে অনেকের অসুবিধা হয়েছে এই অঙ্কটাতে। দেখো এই 4 ইউনিট এসেছিলো কী করে, মূলধন ইন্টু টাইম করে এসেছিলো। এই হচ্ছে মূলধন, এই যে 8,000, আর এই হচ্ছে আমার টাইম, এই হচ্ছে 8। ঠিক আছে, এবার 1 ইউনিট যেটা অনিল পেয়েছে সেটা কত হবে, সেটা আমি দেখলাম কাটাকুটি করে আমার 16,000 টাকা। সেই 2,000 ইন্টু 8 ধরবে না কিন্তু, এটাকে গুণ করে 16,000 টাকা লিখবে। এবারে 16,000-এর মধ্যে আমার মূলধনও আছে, তার সঙ্গে টাইম ইন্টু আছে। এই যে 16,000, এই 16,000-এর মধ্যে আমার কী আছে, মূলধনও আছে, তার সঙ্গে টাইম ইন্টু আছে। তো টাইম আমি দেখতে পাচ্ছি 4 মাস, যেটা বলা রয়েছে। তাহলে বলো 4 মাসের সঙ্গে 4-এর সঙ্গে কত গুণ করলে 16,000 আসতে পারে, 4,000। ঠিক আছে, তো অ্যান্সার আমার মূলধন কী হবে 4,000, কারণ সেটাই বলেছে যে অনিল কত টাকা বিনিয়োগ করেছে, মানে অনিলের মূলধন জিজ্ঞেস করা হচ্ছে। কত হবে তোমার 4,000। অ্যাকচুয়ালি নাক আটকে যাচ্ছে। ঠিক আছে, এত বেশি সর্দি হয়েছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, মানে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স আমার কত হবে, পিতার বয়স হবে 6। ঠিক আছে, এটা বর্তমানে এই অবস্থা রয়েছে, এটা বর্তমানে। ঠিক আছে,
আর কি বলছে, আর বলছে 6 বছর পরে, অর্থাৎ এখন থেকে 6 বছর পরে মানে ভবিষ্যতে, ভবি বলে লিখছি, ভবিষ্যতে আমার কি হচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়ে গেছে, মানে পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স তবে তার 3 হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে দেখো ভবিষ্যৎ হয়েছে কিন্তু পুত্রের বয়স সেই এক, এরটা আবার কমে গেছে, এটা আরও খারাপ জিনিস। আমাদের বয়স যত ভবিষ্যতে যায় কমে নাকি, বাড়ে নিখাত। তার মানে এখানে গন্ডগোল আছে। গন্ডগোল ঠিক করার জন্য কী করো, এদের দুজনের ডিফারেন্স নাও, কত হয় 2, এদিকে ওপরে এদের দুজনের ডিফারেন্স নাও, কত হয় 5, এই 5 দিয়ে নিচেটাকে গুণ করো, এই 5 দিয়ে নিচেটাকে গুণ করলে কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 5, এটা হয়ে যাচ্ছে আমাদের 15, ঠিক আছে। আর এই 2 দিয়ে, এই যে নিচে যে 2 আছে, এই 2 দিয়ে তুমি ওপরটাকে গুণ করো, ঠিক আছে। এই 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে 12। এটা কারেক্ট আছে। দেখো আগে আমাদের 2 ছিল, এখন বয়স 5 হয়ে গেছে পুত্রের, মানে বেড়ে গেছে, দেখো বেড়েছে, ঠিক আছে। এখানে দেখো আগে মানে বর্তমানে এই ছিল, আর ভবিষ্যতে গেলে বেড়ে গেছে, কত বেড়েছে তুমি দেখতে পাচ্ছ, এখানেও 3 বেড়েছে, এখানেও 3 বেড়েছে। কিন্তু 3 বছরের পার্থক্য তো নয়, এখানে বলেছে 6 বছর পরে, কিন্তু এখানে তো হচ্ছে 3 বছর। তার মানে 3 বছরের যেটা রয়েছে এখানে, সেই 3-এর ভ্যালু আমার 6-এর সমান, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু কত সমান হবে, 2-এর সমান হবে। তোমাকে কি জিজ্ঞেস করেছে, তোমাকে জিজ্ঞেস করেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত 12, তাহলে 12 × 2 মানে 24 বছর, তো উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। অ্যান্সার বেরিয়ে গেল। তুমি এভাবেও করতে পারো, তুমি এক্স ওয়াই ধরে করো তাও অ্যান্সার আসবে, এভাবে করলে মুখোমুখি অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলেছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের চাল মিশ্রণ করলে সেই যে মিশ্রিত চাল হবে সেটাকে 16 মানে 16.5 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। দেখো ওপরে দুটো হচ্ছে আমার ক্রয় মূল্য, নিচেটা হচ্ছে বিক্রয় মূল্য। আমি এখানে অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন যদি ইউজ করি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে আমার কত 12। কিন্তু মুশকিল হচ্ছে অ্যালিগেশনের ক্ষেত্রে তোমাকে সবটাই একই জিনিসে রাখতে। এটা যদি সিপি হয় মানে ক্রয় মূল্য হয়, এটা যদি সিপি হয় তাহলে এই মাঝখানে যেটা বসাবো সেটাকে সিপি হতে হবে। এখন সিপি করবো কী করে, 16.50 আছে এবং লাভ হচ্ছে কত আমার 20%, তার মানে আমরা 100 আমি 120 করে দেবো, তাহলে আমি ব্যাকে ফিরে আসবো, ঠিক আছে। তো ব্যাকে যদি ফিরে আসি আমি দেখতে পাচ্ছি এই পয়েন্ট উঠে গেলে এই 100 আমার উড়ে গেল, আর এর সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে, মানে আমার এখানে আসছে কত, এই ভ্যালুটা আমার কত চলে আসছে, এই ভ্যালুটা আমার চলে আসছে 165/12 চলে আসছে। মাঝখানে ভ্যালুটা হচ্ছে 165/12, দুপাশে ভ্যালু রয়েছে এই আর এই। এবার দেখো এই নিচে 12টাকে তুলবো কী করে, সব কটার সঙ্গে 12 তুমি গুণ করে দাও, তাহলে তোমার কী হবে, এই নিচে যে 12টা আছে এই 12টা আমার উঠে যাবে, এই যে 12টা আছে উঠে যাবে, এই 12 উঠে গেল, আর এখানে তো 12 ওঠার কিছু নেই, এখানে তাহলে গুণ হয়ে যাবে। তো এটা আমার কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 180, এটা আমার কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 144, ঠিক আছে। আর এটা আমার কত হয়ে যাবে 165, এটা আমার কী হয়ে যাবে 165 হয়ে যাবে। এবার অ্যালিগেশন ইউজ করো, একটু এদিকে করছি, ঠিক আছে। অ্যালিগেশন যদি ইউজ করি আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে আমার 180, এদিকে আছে আমার 144, এদিকে আছে আমার 165। এই না স্পিডে তোমাকে কাজ করতে হবে, এর থেকে কম স্পিডে কাজ করলে কিন্তু অবস্থা খারাপ হবে। 165কে বিয়োগ করো 180 থেকে, কত হচ্ছে তোমাদের 15, ঠিক আছে। 144 থেকে বা 44কে বিয়োগ করো 165 থেকে, কত হচ্ছে তোমাদের 21, কাটাকুটি করো, কত হচ্ছে তোমাদের 7:5, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এটা খুব ইজি প্রশ্ন, টাফ কিছু নয়। এক্স tan 45, আচ্ছা ইন্টু তোমাদের বলেছে sin 30, আচ্ছা চলো এসব ফুকবো না, একদম ডিরেক্ট বসাই। এখানে এক্স আছে, এক্সকে রেখে দাও, tan 45-এর মান হচ্ছে তোমাদের 1, ঠিক আছে, ইন্টু sin 30-এর মান হচ্ছে তোমাদের হাফ, cos 30-র মান হচ্ছে √3/2, হ্যাঁ √3/2, আর tan 30-র মান হচ্ছে 1/√3। তো এই জাস্ট মান পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তো এক্সের ভ্যালু আমার কী থাকছে 1ই থাকছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইসব প্রশ্নে না 90% ক্ষেত্রে মনে রাখবে এক্সের ভ্যালু অনেক সময় 1 হয়ে দাঁড়ায়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ইজি প্রশ্ন, একদম ঐকিক নিয়মের প্রশ্ন। 3 মিনিটে 1/3 খালি হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কতটা খালি হবে, দেখো 3 মিনিটে 1/3 খালি হচ্ছে, তাহলে 1 মিনিটের নির্ঘাত আরও কম খালি হবে, 1/9 মিনিট খালি হবে। এইটাই হচ্ছে পয়েন্ট। তুমি 1 মিনিটে যদি গুণ করে দাও তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিক আছে। আর 7 × 1/2 মিনিট, মানে 7 × 14 = 15 মিনিট। 15 মিনিটে কতটা খালি হবে, 15 মিনিট কিন্তু বড়, সো এখানে কী হবে তোমার ওপরে গিয়ে গুণ হবে। তো আমি দেখতে পাচ্ছি এটা কাটলেই হচ্ছে তোমাদের 3 দিয়ে কাটছো, 5 হচ্ছে ওপরে তোমাদের, আর তার মানে তোমাদের থাকছে কত 5/6 অংশ তোমাদের খালি হবে। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হিয়ার। কোথায় আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, একদম কমন প্রশ্ন। এই প্রশ্নটা, দুটি সংখ্যা লসাগু গসাগু হচ্ছে এত এবং এত, একটি সংখ্যা এত হলে অপরটা কত। দেখো একটা সংখ্যা এত,
অপর সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স। আমরা জানি দুটো সংখ্যার গসক ইন্টু লসগু সমান সংখ্যা দুটোর গুণফল হয়, তো সংখ্যা দুটোর গুণফল হচ্ছে এইটা, আর লসগু ইন্টু গসগু কত হবে 315 ইন্টু 7 হবে। এর থেকে এটা কাটাকুটি করো, এটা হচ্ছে তোমাদের 5, 5 দিয়ে এটাকে কাটো, তোমার হচ্ছে 6 আর 3 63, হ্যাঁ 6 আর 3 কারণ 30, হ্যাঁ 15 63, তো এক্সের ভ্যালু আমাদের কত থাকবে 63। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এতটাই স্পিডে রিলি করতে হবে পরীক্ষার সময়। তুমি যদি টাইম বাঁচাতে চাও, পরীক্ষার ঘন্টা পড়ার আগে যদি এভরি কোশ্চেন্স তোমার যদি ডবল চেক করা হয়ে গিয়ে থাকে, তার মানে তুমি এই স্পিডেই করেছো প্রশ্নটা, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি বারবার বলবো এবং ইনসিস্ট করবো যে তোমরা অপশান টেস্ট মেথডে যাও, একদম ইজিলি অঙ্কটা হয়ে যাবে। বলেছে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুটো সংখ্যার যোগফল আমাদের কত বলেছে 27, আর বলেছে এই দুটো সংখ্যার গুণফল আমাদের বলেছে এক্স ইন্টু ওয়াই কত বলেছে আমাদের 182। খবরদার আমি বারবার বলছি এই অঙ্কটাকে ডেফিনেটলি অপশান টেস্ট মেথডে করবে, আর কোনো মেথডে করবি না, ঠিক আছে। দেখো তোমাদের বলেছে ছোটো সংখ্যাটা কত, ছোটো সংখ্যাটা 12। আচ্ছা ঠিক আছে, 12 অপশানটা আমি নিচ্ছি একবার, ঠিক আছে। তো এখানে আমি 12 ধরলাম, এক্সের ভ্যালু 12, এখানে এক্সের ভ্যালু 12। তুমি একটা জিনিস ভাবো, এক্সের ভ্যালু যদি 12 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? ডেফিনেটলি ওয়াইয়ের ভ্যালু আমার হবে 15। তুমি বলো 12 ইন্টু 15 করলে কি আমার 182 আসে? না, 12 ইন্টু 15 করলে 180 আসে। সো 12তে অ্যান্সার হবে না, দেখো কেটে বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? চলো পরের অপশানে চলো। আচ্ছা পরের অপশানে কী বলেছে 14, তো এক্সের ভ্যালু 14 নিচ্ছি, ঠিক আছে। এবার তুমি বলো এক্সের ভ্যালু 14, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 13, কিন্তু এখানেতে বলো যে ছোটো সংখ্যাটা বার করতে, 13 তো ছোটো সংখ্যা, অপশানে তো 14 রয়েছে, এটা এমনি কেটে বেরিয়ে যাবে, কিছু করার দরকার নেই। নেক্সট দেখো 16, সেম কারণে এটা কেটে বেরিয়ে যাবে, কারণ এখানে যদি এক্সের ভ্যালু 16 হয়, ছোটো সংখ্যাটা 11, ছোটো সংখ্যাটা তো এখানে নেই, এখানে 16 রয়েছে, সো ডেফিনেটলি এটা আমার কেটে বেরিয়ে যাবে। তো একটাই অপশান এখানে থাকবে, সেটা আমার 13, এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এত ইজিলি কিন্তু করা যায় যদি তুমি ইনসিস্ট করো আমাকে করতে। দেখো 13 যদি এটা বসায়, এটা আমার কত হয়ে যাবে তাহলে 14, 13 + 14 মিলে ডেফিনেটলি 27 হয়, এটা তো ঠিকঠাক। আর 13 ইন্টু 14 করলেও তুমি দেখতে পাবে সেই তোমার 182 আসছে। সো কন্ডিশন ফুলফিলড, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, তোমাদের বলেছে 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তোমাকে জিজ্ঞেস করেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এটা তোমরা জানো হয়তো যে আমরা যখন এসপি থেকে সিপিকে বিয়োগ করি তখনই কিন্তু আমরা লাভ পাই, কিন্তু আমরা যদি সিপি থেকে এসপিকে বিয়োগ করি তখন কিন্তু আমাদের ক্ষতি হয়। এই কনসেপ্টটার উপরেই এই অঙ্কটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমাদের প্রত্যেক ক্ষেত্রে ক্রয় মূল্য বার করতে বলে, ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। তো এক্স টাকা ক্রয় মূল্য, ওকে। এখন প্রথমবারে লাভ বলেছে, তার মানে এসপি আমাদের কত 1754 এসপি, তার থেকে সিপিকে বিয়োগ করলাম, যেটা লাভ হচ্ছে সেটাই আবার বলেছে সেম জিনিসটাই তুমি যদি 1492 টাকা বিক্রি করো তাহলে তোমার ক্ষতি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের এসপি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আমার এসপি। এখানে লাভ হয়েছিল ওই জন্য আমরা এসপি থেকে সিপিকে বিয়োগ করেছি, এখানে আমাদের ক্ষতি হয়েছে, এটা আমাদের ক্ষতি হয়েছে এদিকে, সেই জন্য আমরা কী করেছি সিপি থেকে এসপিকে বিয়োগ করেছি, ওকে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 2x = এই দুটো যোগফল কত হচ্ছে 6, 5 আর 9 কত 14, 12 আর 32, অ্যান্সার তোমাদের হবে 16, 23। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের পার্থক্য যদি 96 হয় তাহলে সুদের হার কত। দেখো এই ধরনের প্রশ্ন আমি তোমাদের পিওরলি বলবো প্লিজ তোমরা অ্যাপ্লাই করো, যে মেথড আছে সেটা হচ্ছে তোমাদের এই যে সূত্রটা আছে এটাকে তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এইটা ইকুয়াল টু ডিফারেন্স, এটা ইকুয়াল টু আমাদের ডিফারেন্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো পি কত, পি আমাদের বলেছে 15,000 টাকা, আমি আর লিখছি না ডবল করে। আর কত, সেই আর স্কোয়ারটাই বার করতে হবে আমাদের, এখানে আর স্কোয়ার হিসেবে দেওয়া হয়, আর নিচে আমাদের 100 × 100, ঠিক আছে। আর এইটা ইকুয়াল টু আমাদের হচ্ছে 96। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো, এখানে একটা শূন্য কেটে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখানে 15/10 তোমাদের থাকছে। তো আর স্কোয়ারের যে ভ্যালু হচ্ছে একটু কাটাকুটি করে নিই, এটা কাটাকুটি হয় তোমাদের, এটা তোমাদের হয় 5 আর এটা তোমাদের হয় 3, 2, আর এটা কাটলে তোমাদের হয় 2। তো আর স্কোয়ারের যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 64। তো আর এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এর রুট, তাহলে 64 রুট করলে কত হয় আমাদের 8 হয়। তো 8% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এটা পরের প্রশ্ন। দেখো এই ক্ষেত্রে আমরা ট্রিপলেট কথাটা ব্যবহার করব। ট্রিপলেট কাকে বলা হয়? আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাই অতিভুজের স্কোয়ার, ঠিক আছে। এই যে ফরম্যাট, এখানে দেখো 3টে টার্ম ইউজ করা হচ্ছে, এই জন্য একে ট্রিপলেট বলা হয়। এখানে বলেছে দেখো এসি = 20, মানে লম্ব হচ্ছে তোমাদের 20, তাহলে লম্বের স্কোয়ার মানে 20 স্কোয়ার হবে, ঠিক আছে। তোমরা জানো যে ট্রিপলেট যে হয় 20 দিয়ে, সেটা হয় 20, 21, 29-এর ট্রিপলেট হয়। কী করে হয়? যদি 20 স্কোয়ার করো তাহলে আমরা পাচ্ছি 400,
ঠিক আছে। আর যদি 21 স্কোয়ার করো আমরা পাচ্ছি 441, এই দুটোকে যদি যোগ করে দাও তুমি দেখতে পাবে 29 স্কোয়ার পেয়ে যাবে, সেটা হচ্ছে 841। ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী হয়। এবার তোমাদের এখানে জিজ্ঞেস করেছি এ বি এর ভ্যালু কত, এই যে এ হচ্ছে বি, এ বি এর ভ্যালু কত বেরোচ্ছে আমাদের এখানে 29 বেরোচ্ছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এভাবে করলেই বেরিয়ে যায়, খুব দ্রুত বেরোবে। ঠিক আছে, এবার তোমরা যদি ট্র্যাডিশনাল মেথডে করতে চাও তাহলে ট্র্যাডিশনাল মেথডে করতে পারো। 20 স্কোয়ার এখানে হবে প্লাস ভূমি স্কোয়ার আমাদের কত বলেছে, বিসি কত বলেছে এইটা 50 মাইনাস এক্স ইকুয়াল টু তোমাদের হবে অতিভুজ স্কোয়ার কত বলেছে আমাদের এবি মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এটা একটু করাটা টাফ হয়ে যায়, দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় ফরম্যাট আসবে, এখানে 400 হবে। এটা তুমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভেঙে নেবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভেঙে নেবে এটাকে, আর ইকুয়ালটা এখানে এক্স স্কোয়ার, এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, তার থেকে তোমার সলিউশন আসবে, তার থেকে একটা সলিউশন তোমার আসবে, সেই 29ই আসবে এক্সের ভ্যালু, কিন্তু একটু বড় হয়ে যাবে। তার বদলে তুমি যদি ট্রিপলেট ইউজ করো 20 স্কোয়ার 20 বলেছে, তো 20 স্কোয়ার করলে তুমি কত পাবে 400, 21 বলেছে 21 স্কোয়ার করলে তুমি কত পাবে 441, এই দুটোকে যোগ করে দিলে তুমি দেখবে 841 আসছে, যেটা কিনা 29 স্কোয়ার আছে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, এবি কত হবে আমাদের 29ই হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা কী বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8 এবং তাদের ডিফারেন্স কত বলেছে, এখানে ডিফারেন্স কত আসছে আমাদের 3, আর সেই ডিফারেন্স বলেছে 69। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 69 হয় 1 ইউনিটের ভ্যালু কত হবে 23। তোমাদের বলেছে যে বড় সংখ্যাটা কত, মানে 8-এর ভ্যালু জিজ্ঞেস করেছে। 8-এর ভ্যালু কী হবে, 1 ইউনিটের ভ্যালু যদি 23 হয় তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে 8 × 23, দ্যাট মিনস কত হবে 8 × 3 = 24, 4 হাতে গেলো 2, 16 আর 2 হচ্ছে তোমাদের 18, তো 184 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন বেশ ভালো প্রশ্ন, বলেছে এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের 1/3 দেয় আর বি দেয় এ এবং সি যা দেয় তার সমান দেয়। এবার এইটাই হচ্ছে প্রবলেম করে দেবে তোমাদেরকে। ঠিক আছে, দেখো বলে দিচ্ছি, ধরে নাও সাপোজ টোটাল মূলধন হচ্ছে 1 অংশ, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, টোটাল মূলধন হচ্ছে আমার 1 অংশ। ওকে, টোটাল মূলধন এ কী করেছে, এ দিয়েছে এর 1/3। ঠিক আছে, এ কী করেছে, এ দিয়েছে এর 1/3, তাহলে তুমি বলো বাকি থাকে কত, বাকি থাকে 2/3। ঠিক আছে, এ যদি 1/3 দিয়ে দেয় তাহলে বাকি কতটা থাকে, বাকি থাকে আমার 2/3। ঠিক আছে, সেই 2/3-এর মধ্যে কিছুটা বি দিয়েছে আর কিছুটা সি দিয়েছে। আচ্ছা বি কতটা দিয়েছে, বি দিয়েছে এ যা দিয়েছে প্লাস সি, এই যখন লেখা আছে এখানে এ এবং সি এর টোটাল, তাহলে বি এর মূলধন কতটা হবে, এ যা দেবে মানে 1/3 প্লাস সি, এইটা কে দিয়েছে, এইটা হচ্ছে অনলি কে দিয়েছে, এটা হচ্ছে বি দিয়েছে। ঠিক আছে, আর সি তো সি দিয়েইছে, তাহলে এই টোটালটা আমার কত হবে তুমি বলো, এই টোটালটা 2/3-এর সমান হবে কি হবে না বলো, হবেই, কারণ 2/3কে ভেঙেই আমি এদিকে বি আর সি করেছিলাম, সি তো সি দিয়েছে আর বি দিয়েছে এ যা দিয়েছে প্লাস সি, এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি 2c = আমি পেয়ে যাচ্ছি 1/3, তার মানে সি এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 1/6। ঠিক আছে, সি এর ভ্যালু যদি 1/6 হয়, দেখো এ তার মানে কত দিয়েছে, এ দিয়েছে 1/3, সি দিয়েছে আমার 1/6, তাহলে বেঁচে থাকা বাকি হাফ কে দিয়েছে, বাকি হাফ দিয়েছে বি। ঠিক আছে, তুমি যদি 1/3 আর 1/6কে যোগ করো তুমি পেয়ে যাবে হাফ, তাহলে 1 অংশের মধ্যে হাফ দিচ্ছে এ আর সি, তাহলে বাকি কতটা থাকছে, বি দিচ্ছে বাকিটা। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যদি প্রফিটের পরিমাণ এই হয় তাহলে সি কত লভ্যাংশ পাবে। এখন দেখো এখানে কোথাও টাইমের কথা বলা নেই, তো ধরে নেওয়া যেতে পারে বাই ডিফল্ট যে প্রত্যেকে সমান টাইম এখানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তা আমরা ধরে নিয়েই করছি, তা আমরা দেখতে পাচ্ছি এ দিচ্ছে আমাদের কত 1/3, ঠিক আছে, বি দিচ্ছে আমাদের কত হাফ, আর সি দিচ্ছে আমাদের কত 1/6। ঠিক আছে, যদি আমরা এখান থেকে এলসিএম নিই আমরা কত পাচ্ছি 6 উইল বি দ্য এলসিএম হিয়ার, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 হয়ে যাচ্ছে, এটা আমাদের 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো টোটাল কত, টোটাল 6 ইউনিট, 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 900, তোমাদের বার করতে বলেছে সি কত টাকা পাচ্ছে, সি এর ভ্যালু কত 1, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে 150 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এভাবে তুমি অ্যান্সারটাকে দ্রুত বার করতে পারো। এইটা আমাদের লাস্ট অঙ্ক ছিল আজকের, আর বাকি সব অঙ্ক আমি তোমাদের ডিটেলসে করালাম, কিছু কিছু তো শর্টকাটে খুবই শর্টকাটে করিয়েছি। ঠিক আছে, নিচে এই সলিউশনটার যে পিডিএফ আছে সেটা তোমাদের দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারো। আর এতক্ষণে তোমাদের ডব্লিউবিপির যে কোশ্চেন্স পেপার সেটা তোমাদের হাতে চলে এসেছে আমি জানি। ঠিক আছে, তো পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ।